তুমি তো বুদ্ধি টুদ্ধি করে কি কি বের করছো এখন আর কি বাম পাশের লিভার বলতে অনেকে আরেকটা জিনিস বোঝায়, সেটা জানেন কি? হ্যাঁ, থ্যালাসেমিয়া রোগীর নাম শুনছেন? থ্যালাসেমিয়া, হ্যাঁ, তাদের পেটের বড় একটা চাকা হয় বাম পাশ দিয়ে, বড়। যাদের পরিবারে আছে বা বাড়ির আশেপাশে আছে তারা দেখবেন থ্যালাসেমিয়া। ওই মায়েরা তো জানেন না, বোঝে না, বলে লিভার বড় হচ্ছে। আসলে কি বড় হয়, এখানে কি থাকে আমাদের? হ্যাঁ, এখানে কি থাকে? এখানে বাম পাশে, পেটের বাম পাশে এখানে কি আছে? ও এখানে, ওখানে দেখেন, যে লিভার ডাইন পাশে, তাই না? এই বড় লাঠি কই? হ্যাঁ, কেন লাঠি দিকে মারতো নাকি? যে লাঠি এটা লিভার, তাই না? আর এইটার নাম কি? পিরিহা। ইংরেজি নাম স্প্লিন, ঠিক আছে? ইংরেজি নাম স্প্লিন। ওই স্প্লিন বড় হয়, ঠিক আছে? ওটাকে মানুষ মনে করে ওটা একটা লিভার, কিছুটা লিভারের মতো দেখতে, তাই না? ওটা একটা। ওই পিলিহা বড় হয়, পিলিয়া চমকে গেল, কি কি কবিতা ছিল না, বোঝা গেল? যেমন পিলিহা বড় হয়, ঠিক আছে? সেটাকে অনেকে লিভার মনে করে। তাই শরীরের কোথায় কি আছে এটা, যেমন অ্যাপেন্ডিক্স ডাইন পাশে, তাই না? মায়েদের ওভারি কয়টা থাকে? হ্যাঁ, দুইটা থাকে, তাই না? পড়ছেন তো এগুলো, হ্যাঁ? একটা ওভারি না থাকলেও কিন্তু মানুষ ভালো থাকে, তাই না? বাচ্চা হতে পারে একটা ওভারি। কিন্তু ইউটেরাসই কেটে ফেলে দিলেন, বাচ্চা হবে? হ্যাঁ, যে মায়ের ইউটেরাস নেই সে মা হতে পারবে না? হ্যাঁ, পারবে কি না? হ্যাঁ, পারবে? কোনো মায়ের মানে অ্যাক্সিডেন্টালি হয়তো কোনো কারণে কোনো অসুস্থতা বা কোনো টিউমারের জন্য অপারেশন করতে যেয়ে এত ব্লিডিং হচ্ছে যে ইউটেরাস কেটে ফেলে দেওয়া লাগলো, কিন্তু সেই মেয়ের এখনো বাচ্চা নেই, সেই মায়ের, তার বয়স কেবল 25 বছর 30 বছর, সে কি বাচ্চা হতে পারবে না? হ্যাঁ, কেন? হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা হতে কি কি লাগে বলেন তো? একটা এমব্রায়ো, এমব্রায়ো কাকে, একটা একটা বাচ্চার প্রথম শুরু তো জাইগোট তৈরি, তাই না? জাইগোট তৈরি হয় কিভাবে? একটা স্পার্ম এবং ওভাম, ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে জাইগোট হয়, তাই না? তাই ইউটেরাস, ইউটেরাস কি কাজে লাগে? ইউটেরাস থেকে তো আর ডিম্বাণু আসে না, ডিম্বাণু আসে তো ওভারি থেকে, ডিম্বাশয় থেকে, তাই না? তাই তো? তাহলে ইউটেরাস না থাকলে সে মা হতে পারবে না? হ্যাঁ, আমি যদি বলি পারবে, হ্যাঁ, অর্থাৎ জাইগোটটা মানে স্পার্ম এবং ওভাম ফার্টিলাইজেশন হওয়ার পরে জাইগোটটা কোথায় এসে বসে? ইউটেরাসে, তাই না? বোঝা গেল? স্যারোগেসি মাদারের নাম শুনছেন আপনারা? স্যারোগেসি, এই অনেক সময় মা অসুস্থ বা মায়ের ইউটেরাসে বাচ্চা ধারণ করার ক্ষমতা নেই বা মায়ের ইউটেরাসই নেই, তাই এটাকে বলা হয় স্যারোগেসি মাদার। মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু নিয়ে একটা জাইগোট করে এখানে একটা মাকে ভাড়া নেওয়া ঠিক না, মাকে নিয়ে আসা। এই যে এই দম্পতি, এই মা কখনো মা হতে পারবে না, তো সেই জন্য একটা মার ইউটেরাসকে ভাড়া নেওয়ার মতো কিছুটা, যে তাকে এটাকে মানবিক দিক বিবেচনা করে সে তার ইউটেরাসে এদের এদের বাচ্চাকে বড় হতে দেবে। এটা স্যারোগেসি তো এখন সারা বিশ্বে চলছে, মেডিকেল সায়েন্স স্বীকৃত তো। হ্যাঁ, টেস্ট টিউব বেবিও বলা যাচ্ছে না এটাকে, এটা স্যারোগেসি মাদার। এটা বুঝতে পারছেন? কিসের মধ্যে কি প্রশ্ন ঢুকালো তো সব উল্টে পাল্টে যাবে। আপনি হঠাৎ করে আপনার প্রশ্ন স্টপ স্টপ, আনরিলেটেড প্রশ্ন করা যাবে না বেশি, অনেক দূরের প্রশ্ন করলে এই আলোচনা ভেস্তে যাবে। আমরা কথা থেকে কোথায় চলে গেলাম, যে হঠাৎ করে আসলো ওই দিক দিয়ে ওই দিকে চলে গেলাম। স্যারোগেসি মাদার এটাকে বলা হয়, এখন সারা বিশ্বে অনেক স্যারোগেসি মাদার হয় আর কি, ঠিক আছে? এখন অনেক সময় ধর্মীয়ভাবে কোনো কোনো ধর্মের স্বীকৃতি দিচ্ছে কিনা বা না দিচ্ছে কিনা আমার জানা নেই, এটা সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু হতে পারে সায়েন্সে এটা, হ্যাঁ, বৈধ, বৈধ। বাংলাদেশে স্বীকৃত হয়েছে কিনা জানি না। হ্যাঁ, দেওয়া দিয়েছে, দেয়নি মনে হয়। এটা হচ্ছে বেশি ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়া, সিঙ্গাপুর, আরও উন্নত উন্নত কান্ট্রিগুলো স্যারোগেসি মাদারেরই আছে, ঠিক আছে? এর কিছু সুফলও আছে কুফলও আছে। এই যেমন যার মা, যার ইউটেরাস কোনো কারণে কেটে ফেলা লাগছে বা ইউটেরাসের বাচ্চা বড় করার ক্ষমতা নেই,
সেই মা যদি বাচ্চা নিতে চায় তাহলে সেইভাবে নিতে পারে। আবার এইটাকে অবলম্বন করে অনেকে একটা ব্যবসা, এটা কিন্তু মানে এই ধারণাটা কিন্তু ব্যবসায়িক উদ্যোগের জন্য না, এটা হচ্ছে মানবিক দিক বিবেচনা করে আরেকজন তার কোনো আত্মীয় বা তার কোনো বান্ধবী সে ওই বাচ্চাটাকে ধারণ করলো, ঠিক আছে। কিন্তু এটাকে আবার অনেকে ওই কমার্শিয়ালিটি নিয়ে চলে গেছে, অনেক হসপিটাল, বুঝতে পারছেন, অনেক হসপিটাল কমার্শিয়ালিটি দিকে নিয়ে, সেটা হচ্ছে একটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তা আমরা বলছিলাম সেই জন্য মানে এই কথাগুলো বলছে এই জন্য যে শরীরে জানতে হবে কোথায় কি আছে। মেডিকেল সায়েন্স জানতে গেলে বেসিক এই জিনিসগুলো জানতে হবে, কোথায় কি আছে এই জিনিসগুলো না জানতে পারলে তো হবে না, তাই না। এই হাড়টার নাম কি? ফিমার। এই হাড়টার নাম কি? হিউমেরাস না। আর এখানে দুটো হাড় আছে, এই দুটার নাম কি? হ্যাঁ, এই একজন বলছে আলনা রেডিয়াস আর একজন বলছে টিবিয়া না। হ্যাঁ, এরকমই হবে কয়দিন পরে, এক্ষুনি এই মাস পড়তে পড়তে যদি এরকম হয়ে যায় তাহলে। হাতের দুইটার নাম কি? টিবিয়া ফিবুলা। আর পায়ের দুটার নাম রেডিয়াস আলনা না। হ্যাঁ, হাতের দুটার নাম। আর এইখানে ছোট্ট ছোট্ট কয়টা হাড় আছে? 8টা হাড় আছে হাতের কবজির এখানে, তাই না। তাদের নাম কি? টার্সাল। হ্যাঁ, কার্পাল। আর পায়ের গুলোর নাম টার্সাল। এগুলো মনে রাখার উপায়ও আছে, ঠিক আছে, মনে রাখার মতো করে করলে মনে রাখবে। তো এই বেসিক্স জিনিসগুলো কিন্তু জানতে হবে, বুঝতে পারছেন, না জানলে হবে না। তো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে একটু জানি না। বাংলা কি বলে কার্ডিওভাস্কুলার সিস্টেম? বাংলা রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র কি কি জিনিস নিয়ে গঠিত? 3টা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে রক্ত, একটা রক্ত নালিকা বা বাহিকা যাই বলেন, রক্ত নালিকা বা রক্তবাহিকা, তাই তো। আর একটা হচ্ছে হৃৎপিণ্ড। এই 3টা জিনিস নিয়ে রক্ত সংবহন তন্ত্র আপনাদের পড়া হয়ে গেছে, মানে পড়া আর একবার ঝালাই দেওয়া, ঠিক আছে। তাহলে একটা রক্ত সংবহন তন্ত্র 3টা জিনিস নিয়ে তৈরি। এটা হচ্ছে রক্ত, রক্ত নালিকা বা বাহিকা আর হৃৎপিণ্ড, তাই না। খুব বড় একটা সিস্টেম, তাই তো। এখন কোনটা আগে বলবো এই 3টার মধ্যে? আগে রক্ত আসে না। হ্যাঁ, রক্ত পড়াতে গেলে তো আর আজকে রক্ত সংবহন পড়ানো হবে না, রক্ত একটু বড় চ্যাপ্টার। আচ্ছা, রক্তই বলি। রক্ত বা ব্লাড কয় ভাগে ভাগ? 2 ভাগে ভাগ। একটা হচ্ছে রক্তরস আর রক্তকণিকা। এটাকে কি বলি আমরা? ব্লাড সেল, তাই তো। আর এটা হচ্ছে প্লাজমা, ইংরেজি নাম, তাই না। রক্তরসের ইংরেজি নাম কি? প্লাজমা। আর এটা হচ্ছে ব্লাড সেল। এই প্লাজমা হচ্ছে কত পার্সেন্ট রক্তের? 55%। আর রক্তকণিকা 45% বাকি, ঠিক আছে। এই রক্ত রসের মধ্যে কি কি আছে? জৈব পদার্থ, অজৈব পদার্থ এরকম আছে, তাই তো। প্রথম হচ্ছে রক্তরসের মধ্যে পানি, ঠিক আছে, পানি। আর আছে আপনার শক্ত জিনিস অর্থাৎ সলিড জিনিস, ওয়াটার আর সলিড, তাই তো। পানি আছে আপনার 90%-এর মতো প্রায়, ঠিক আছে। আর সলিড আছে 8 to 10%, ঠিক আছে। এইটা আবার জৈব অজৈব, তার মধ্যে প্রোটিন, রক্তের মধ্যে কিন্তু প্রোটিন কার্বোহাইড্রেট সব আছে, ঠিক আছে। অনেক কিছু, ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম এগুলো সব রক্তের মধ্যে আছে না, এরকম অনেক কিছু আছে। আর রক্ত কণিকা কয় প্রকার? আবার 3 প্রকার। একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডব্লিউবিসি, একটা হচ্ছে প্লাটিলেট। বুঝতে পারছেন? আরবিসির বাংলা মানে কি? রেড ব্লাড সেল। আর এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, তাই তো, লিখলাম না। এটা হচ্ছে প্লাটিলেট। এর আর একটা নাম আছে ইরাইথ্রোসাইট না।
আর এর একটা নাম কি? লিউকোসাইট। আর প্লাটিলেটের আর একটা নাম আছে থ্রোম্বোসাইট। ভালোই পড়ালেখা করছেন তো আপনারা। কে ক্লাস নিয়েছিল? বাদল? হ্যাঁ, বিশ্বজিৎ। তাহলে ইরাইথ্রোসাইট, লিউকোসাইট আর থ্রোম্বোসাইট, তাই না? আমাদের শরীরে, একজন মানুষের শরীরে কতটা রক্ত থাকে টোটাল? 5 থেকে 6 লিটার। কারো একটু কম থাকতে পারে, কারো একটু বেশি থাকতে পারে, তাই না? এটা অ্যাডাল্ট পার্সনের এই পরিমাণ থাকে। একটা বাচ্চার ওজনই 3 কেজি, তার 5 থেকে 6 লিটার রক্ত থাকার কোনো প্রশ্ন নেই। আছে? আছে না? অ্যাডাল্ট মানুষের 5 থেকে 6 লিটার। এখন আরবিসি, কতটুকু আরবিসি থাকে রক্তের মধ্যে? আমাদের একটা অ্যাডাল্ট মানুষের রক্তের মধ্যে কতটুকু আরবিসি থাকে? কতটুকু? হ্যাঁ, কত থাকে? 45 থেকে 50, 45 থেকে 75। আর কেউ কিছু বলবে? হ্যাঁ, এই মেয়েরা বলো। 45 থেকে 55%। কেন? পড়া হয়ে গেছে, না পারলে হবে কেন? হ্যাঁ, কি এই তোমার কি একটা ব্যাচই চলমান, আর সব ব্যাচ শেষ হয়ে গেছে পড়ালেখা ওদের? ও, অ্যানাটমি নাই। আর তাদের কি ক্লাস চলে? সার্জারি শেষ হয়ে গেছে। কয়টা ব্যাচ চলে এখন তোমার? 3টা। হ্যাঁ, তা কি বললাম? লোহিত রক্তকণিকা, বাংলায় কি বলি? লোহিত রক্তকণিকা, তাই না? বা ইরাইথ্রোসাইট। একটা মানুষের শরীরে কত থাকে? একটা অ্যাডাল্ট মানুষের শরীরে মেল ফিমেল ভাগ আছে, তবে অ্যাভারেজ ধরলে কত? 45 থেকে 55। কত লাখ? ঠিক আছে। আর একটু ছোটো করে বললে 4.5 থেকে 5.5 মিলিয়ন। বুঝতে পারছেন? এখন এটা কতটুকু রক্তে থাকে? 4 থেকে 5 লিটার রক্তে, মানে 5 থেকে 6 লিটার রক্তের মধ্যে এতটুকু থাকে নাকি? হিসাবটা কি? এইগুলি জিজ্ঞাসা করছি কেন? একটা রক্তে রিপোর্ট করালেন, আপনি জানেনই না নর্মাল ডব্লিউবিসি কাউন্ট কত থাকে একটা রক্তে, তাই না? তাহলে আপনি অ্যাবনর্মালটা বুঝবেন কিভাবে? অ্যাবনর্মাল বুঝবেন? আপনি যদি একটা নর্মালি না জানেন, তাহলে অ্যাবনর্মাল বুঝবেন কিভাবে? একটা ডব্লিউবিসি কাউন্ট 20,000 নিয়ে আসলে, এই 20,000 অ্যাবনর্মাল না নর্মাল? হ্যালো, হ্যাঁ, কে? কে? কোথায় রোগী? কোথায়? আমি যদি সুরক্ষায় বসবো, 5টার দিকে নিয়ে আসো, মাইলাপতার পাশে সুরক্ষা হসপিটাল, 5টার সময় নিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা নিয়ে আসেন। হ্যাঁ, 5টার সময় নিয়ে আসেন। আচ্ছা, আচ্ছা আসেন, কথা বলেন, ওই 5টার সময় আসেন সুরক্ষা হসপিটাল, মাইলাপতার পাশে, শেখ হেলাল শেখ সোহেলের বাড়ির পাশে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি বললাম? জানতে হবে না তাহলে এই কাউন্টটা জানা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য বললাম রক্তের ক্লাস নিতে গেলে সময় লাগে। তাহলে 45 থেকে 55 লাখ কতটুকু রক্তে থাকে? পার মিলিমিটার কিউব বলতে কি বোঝায়? আমার একটু বোঝাও। মানে কতটুকু শোক, সে কতটুকু রক্ত? হুম, পার মিলিমিটার কিউব বললে 1 সিসি বোঝায়? হুম, ইম্পর্টেন্ট কথা কিন্তু। হুম, মানে এই জায়গাটা তো ক্লিয়ার হতে হবে, তাই না? কতটুকু রক্তে আমার 1 লিটার রক্তে থাকবে নাকি আধা লিটার রক্তে থাকবে? 45 লাখ, 55 লাখ, কম ব্যাপার না তো, তাই না? তো সে কতটুকু রক্তে থাকবে? হুম, ক্লিয়ার হতে হবে এই জায়গাটা। এটা হচ্ছে পার, বলছে ঠিক আছে, পার মিলিমিটার কিউব, পার মিলিমিটার কিউব রক্তে, ঠিক আছে? পার মিলিমিটার কিউব মানে কি? একটা ঘনক, ঘনকের নাম শুনছেন? হ্যাঁ, মানে যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা থাকে, তাই না? এখানে ঘনক আঁকাতে গেলে কিভাবে আঁকাতে হয় আমি জানি না, কিভাবে আঁকাতে হয়? হ্যাঁ, এটা তো বর্গক্ষেত্র হয়ে গেছে, তাই না?
ঘনকটা থাকবে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, মানে এমন একটা পাত্র তার 1 মিলিমিটার দৈর্ঘ্য, 1 মিলিমিটার প্রস্থ আর 1 মিলিমিটার উচ্চতা, এতটুকু রক্তের মধ্যে আপনার 45 থেকে 55 লাখ আরবিসি থাকবে। তাহলে আরবিসি কি খালি চোখে দেখার জিনিস? তাহলে আণুবীক্ষণিক জিনিস, খুব ছোট ছোট। আপনি অণুবীক্ষণ যন্ত্রে দেখলে বড় করে দেখতে পারবেন, তাই না? খুব ছোট ছোট, মানে পার ঘন মিলিমিটার রক্তে, পার কিউবিক মিলিমিটার বলতে এই যে পার ঘন মিলিমিটার রক্তে, কিন্তু বুঝতে পারছেন, মানে এতটুক জায়গা যার দৈর্ঘ্য 1 মিলিমিটার, প্রস্থ 1 মিলিমিটার, উচ্চতা 1 মিলিমিটার, ততটুক ক্লিয়ার করে জানা যাবে স্যার। এই যে পার ঘনমিটার বলতে আমরা যদি সিরিঞ্জে টেনে নিই তাহলে কতটুকু রক্ত নেওয়া লাগতে পারে স্যার? সিরিঞ্জের মাপ তো সিরিঞ্জে আপনি 1 সিসি, 2 সিসি, 3 সিসি এইভাবে, তাই না? সেটা তো এমএল এর হিসাব, এমএল এর হিসাবে তো ওটা তো আপনার যখন স্লাইডে প্যাথোলজিস্টরা দেখে অথবা মেশিনে দেখে, ওদের ওই রকম সেট আপ করা আছে, ঠিক আছে? সেই হিসাবে ওরা আপনাকে রিপোর্ট দিবে, বুঝতে পারছেন? হ্যাঁ, 1000 ভাগে আমি এই হিসাব অত মাথায় থাকবে না, জানবো না, ঠিক আছে? এটা আমি মূলত জানাতে চাচ্ছি যে এইভাবে এই এককে প্রকাশ হয় কিন্তু, ঠিক আছে? আপনাদের এটুকু জানতে হবে, ঠিক আছে? আর ডব্লিউবিসির পরিমাণ কত নর্মালি? 4000 থেকে 11000, মানে আরবিসির তুলনায় কিন্তু অনেক কম। এটাও ওই একই, পার কিউবিক মিলিমিটার। আর থ্রোম্বোসাইট বা প্লাটিলেটের কত? 1.5 লাখ, 1.5 লাখ থেকে 4 লাখ, এটাও পার কিউবিক মিলিমিটার, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এই কিন্তু রক্তের সেলগুলা, ঠিক আছে? এখন এর মধ্যে একটা সেল সম্পর্কে একটু বেশি জানতে, এর মধ্যে এক একজনের এক এক রকম কাজ। প্লাটিলেটের কাজ কি? রক্ত জমাট বাঁধতে সহায়তা করা, তাই তো? এছাড়া আরও অনেক কাজ আছে। মেন ফাংশন হচ্ছে রক্ত তঞ্চন প্রক্রিয়া, বাংলায় বলি, তাই তো? আর ইংরেজিতে বলে আমরা কোয়াগুলেশন, তাই তো? কোয়াগুলেশন ক্যাসকেডে হেল্প করে। আর আরবিসি হচ্ছে কাজ কি? অক্সিজেন ক্যারি করে। আরবিসিগুলো কি করে? অনেক কাজ আছে, মেন ফাংশন হচ্ছে অক্সিজেন ক্যারি করে আরবিসি, ঠিক আছে? আর ডব্লিউবিসিটাও ইম্পর্টেন্ট। ডব্লিউবিসির কাজ কি? ডব্লিউবিসির কাজ কি? হ্যাঁ, সৈনিক হিসেবে কাজ করে ডব্লিউবিসি, তাই তো? অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, ঠিক আছে, সেখানে খুব ইম্পর্টেন্ট কাজ হিসেবে কাজ করে ডব্লিউবিসি। সেই জন্য যে কোনো ইনফেকশনে ডব্লিউবিসির কাউন্ট বেড়ে যায়। ডব্লিউবিসি, এই ডব্লিউবিসির আবার টাইপ আছে। এই যে আমরা রিপোর্টে দেখি না টিসি, টিসি মানে কি? টোটাল কাউন্ট। কার টোটাল কাউন্ট? আরবিসির টোটাল কাউন্ট না প্লাটিলেটের টোটাল কাউন্ট? ডব্লিউবিসির টোটাল কাউন্ট। টোটাল কাউন্ট কার? ডব্লিউবিসি। আর এরকম ডিসি দেখেন না রিপোর্টে, এই ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট। ডিফারেন্সিয়াল কাউন্ট কার? আরবিসির, প্লাটিলেটের না। আরবিসি প্লাটিলেট একই রকমের হয়, এটা হচ্ছে ডব্লিউবিসির ডিফারেন্সিয়াল কাউন্ট। কার ডিফারেন্সিয়াল কাউন্ট? সেই জন্য ডব্লিউবিসির টাইপ আছে, একটা হচ্ছে গ্রানুলোসাইট, আরেকটা হচ্ছে গ্রানুলোসাইট। বুঝতে পারছেন? বাংলা যদি বলেন তাহলে এটা দানাযুক্ত, এটা দানাবিহীন, তাই তো? এখন দানাযুক্ত কয়টা আছে? হ্যাঁ, 3টা। একটা নাম হচ্ছে নিউট্রোফিল, একটার নাম ইউসিনোফিল, একটা হচ্ছে বেজোফিল, তাই তো? আর অ্যাগ্রানুলোসাইটে আছে 2টা, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। বুঝতে পারছেন? এর মধ্যে সবচেয়ে বেশি থাকে কোনটা? নিউট্রোফিল। 40 থেকে অ্যাভারেজ, এরকম এক এক বইতে এক এক রকম আছে, 40 থেকে 70% মতো এটা মনে করেন নিউট্রোফিল থাকে, ঠিক আছে? সেকেন্ড ইম্পর্টেন্ট কোনটা? লিম্ফোসাইট।
এর পরিমাণ 20 থেকে 40%-এর মতো, ঠিক আছে? 20 থেকে 40, এটা অ্যাভারেজ দিয়ে মনে রাখেন, ঠিক আছে? আর মনোসাইট এটা বলে অ্যাভারেজ 2 থেকে 10%-এর মধ্যে, হ্যাঁ। আর ইউসোনোফিল কত থাকে? 1 থেকে 4% বা 2% এরকম। বেজোফিল ওই 1%-এর মতো থাকে, এই, ঠিক আছে? এরকম। তাহলে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, কোনো ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন যদি হয়, তাহলে কোনটা বাড়ে ডিফারেন্সিয়াল কাউন্টের মধ্যে? নিউট্রোফিল বেড়ে যায়। শরীরে যে কোনো জায়গায় ফোড়া হলো, ঠিক আছে, কোনো নিউমোনিয়া হলো, বা কোনো জায়গায় যে কোনো ইনফেকশন, বেশিরভাগ ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো নিউট্রোফিল কাউন্টটা বেড়ে যাবে, ঠিক আছে? আর যদি ভাইরাল ইনফেকশন হয়, মনে করেন এই যে করোনা ভাইরাস বা অন্য যে কোনো ভাইরাস জ্বর হলো, তাহলে লিম্ফোসাইট বেড়ে যাবে। কোনটা বেড়ে যাবে? লিম্ফোসাইট। এক্সেপ্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন একটার ক্ষেত্রে লিম্ফোসাইট বেড়ে যায়, সেটা কোনটার ক্ষেত্রে? টিউবারকুলোসিস। কোন কার ক্ষেত্রে? টিউবারকুলোসিস। মানে টিবি যদি হয়, টিবি কি একটা ব্যাকটেরিয়া না? টিবি জীবাণু। কি ব্যাকটেরিয়াটার নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সেক্ষেত্রে আপনার কি বাড়বে? লিম্ফোসাইট বাড়ে, ঠিক আছে? আর যে কোনো অ্যালার্জিক রিয়াকশানে, অ্যাজমা, অ্যালার্জিক রিয়াকশানে কোনটা বাড়ে? ইওসিনোফিল কাউন্ট বাড়ে। কোনটা বাড়ে? ইওসিনোফিল কাউন্ট বাড়ে। এই কয়েকটা কথা মনে রাখলে হবে, এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে পারবেন তো? একটা 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 বাচ্চার বা একটা মানুষের জ্বর নিয়ে আসছে, তার একটা রক্তের কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম, করে দেখা গেল তার ডব্লিউবিসির টোটাল কাউন্ট হয়েছে 18,000, নিউট্রোফিল কাউন্ট আছে 85%। তাহলে কি সন্দেহ হবে? যে এনার শরীরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সন্দেহ থাকতে পারে, তাই না? এছাড়াও অন্য কারণেও হতে পারে, যেমন ব্লাড ক্যান্সার নাম শুনছেন? ব্লাড ক্যান্সারে ডব্লিউবিসি 50,000, 1,00,000 হয়ে যেতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? সেক্ষেত্রে কি সেল থাকে? সেক্ষেত্রে কি সেল থাকে এখানে? এই কয়টা সেল ছাড়াও আর একটা সেল থাকে এখানে, সেটাকে বলি আমরা অ্যাটিপিক্যাল সেল। কি সেল? অ্যাটিপিক্যাল সেল বা ব্লাড সেল। ব্লাড সেল অর্থাৎ আরবিসি বা ডব্লিউবিসি যে ম্যাচুরেশন স্টেজে যে সমস্ত সেল থাকার কথা, ইমম্যাচিউর সেল সার্কুলেশনে চলে আসে, ঠিক আছে? ইমম্যাচিউর সেল সার্কুলেশনে ব্লাড সেল বা অ্যাটিপিক্যাল সেল লেখা থাকে। অর্থাৎ একটা মানুষের ডব্লিউবিসি কাউন্ট 50,000 হয়ে যাওয়া মানে যে সবসময় ইনফেকশনের জন্য বাড়বে তা না, অন্য অনেক কারণেও বাড়তে পারে, ঠিক আছে? আমার মনে হয় রক্ত সম্পর্কে এতটুকু আপনারা মোটামুটি পড়ছেন, আগে ক্লাস নিছে ওরা, আর এতটুকু জানলে হবে, হ্যাঁ? এতটুকু মনে রাখতে পারলে অনেক। মুছে ফেললাম, হ্যাঁ? এরপরে রক্ত বাদ দিয়ে দিছি না, এরপরে রক্ত নালী বা রক্ত বাহিকা, এটা কয় ধরনের? এটা 3 ধরনের। একটার নাম আর্টারি, একটার নাম ভেইন, আর একটার নাম ক্যাপিলারি। যদি বাংলায় বলেন তাহলে আর্টারির বাংলা নাম কি? ধমনী, ঠিক আছে? ভেইনের বাংলা নাম কি? শিরা। আর কৈশিক জালি, এই ক্যাপিলারি বাংলা নাম আছে কৈশিক জালিকা, তাই না? ধমনী আর শিরা চেনেন তো আপনারা আলাদা আলাদা করে? হ্যাঁ, কোনটা ধমনী আর কোনটা শিরা? এই যে আমার শরীর তো খুব হালকা শরীর, তাই না? এই শক্তগুলোর নাম কি? আমি এটা বলো, এটা এই শক্তটার নাম কি? হ্যাঁ, এটার নাম কি? এই যে শক্ত দেখা যাচ্ছে না, একটা জোরে একদম অনেক শক্ত, হ্যাঁ? বসুন, পেছন থেকে একজন বলেন। হ্যাঁ, এটার নাম কি? এটা এই যে শক্ত শক্ত, আমি তো ওটা জিজ্ঞেস করি না, আমি বলছি এটার নাম কি? এই যেটা শক্ত করতেছে আমি, আর এই যে একদম ছোট 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 নীল নীল দেখা যাচ্ছে, এগুলো নাম কি? শিরা না? আর কেউ কিছু বলবে? হুম, ধমনী একটু কি থাকে? ধমনী আর আর্টারির মধ্যে পার্থক্য কি? ধমনী থাকে কি? দেয়ালটা পুরো থাকবে, তাই তো? হ্যাঁ, আর ভিতরে ক্যালিভারটা ছোট থাকবে, তাই না? তাই না?
তাই তো। আর ভেইনের কি হবে? দেওয়াল পাতলা। দেওয়ালটা এরকম পাতলা আর ভিতরে ক্যালিবারটা বড়, তাই না? বড় করে আঁকাইছি তাই সেজন্য। ছোট ছোট শিরা হতে পারে, বড় শিরা হতে পারে, মাঝারি শিরা হতে পারে, তাই না? ধমনীও বড় বড় ধমনী, ছোট ধমনী, মাঝারি ধমনী এরকম হতে পারে। আর কৈশিক জালিকা কি? একদম জালের মতো। জাল চেনেন তো আপনার, তাই না? জালের মতো একদম সেটা কি করে? এই 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 দুজনকে কানেক্ট করে, বুঝতে পারছেন? ধমনী ধমনী যেখানে শেষ হয় সেখানে কৈশিক জালিকা শুরু হয়, ঠিক আছে? আর কৈশিক জালিকা যেখানে শেষ হয় সেখান থেকে শিরার উৎপত্তি হয়, ঠিক আছে? বুঝতে পারছেন কতটা? এরকম। তাহলে ধমনীর উৎপত্তি কোথা থেকে? হার্ট থেকে উৎপত্তি হয়ে সারা শরীরে গেছে, কৈশিক জালিকা পর্যন্ত গেছে। কৈশিক জালিকা মানে কোষে, একদম কোষ লেভেলে হচ্ছে কৈশিক জালিকা বিস্তারিত, ঠিক আছে? সারা শরীরে একদম কোষ লেভেল পর্যন্ত চলে গেছে ধমনী, ঠিক আছে? যে ওখানে কৈশিক জালিকার মাধ্যমে সে কোষে 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 ব্লাড সাপ্লাই দিচ্ছে। আবার কোষের থেকে যখন কৈশিক জালিকা শেষ হয়েছে ওখান থেকে আবার শিরা উৎপত্তি হয়ে আপনার হার্টে চলে আসছে, বুঝতে পারছেন? হার্টে চলে আসছে। এখন স্যার এটা বলেননি আপনার এই শক্ত যেটা দেখা যাচ্ছে এটার নাম টেন্ডন। এটা আর্টারিও না, ধমনীও না, জি স্যার। ঠিক আছে? এটা টেন্ডন টেন্ডন। বাংলা কি স্যার? ওই যে রকটক হতে পারে, অনেক কিছুর বাংলা আমরা জানি না আসলে। টেন্ডন, টেন্ডন হচ্ছে কি জিনিস? মাসেল যেটা শেষ হয়েছে, মাংসপেশি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়ে একটা শক্তই যেখানে আমাদের বনি অ্যাটাচমেন্টে থাকে, ঠিক আছে? বিভিন্ন ফাংশন ডিল করার জন্য, বুঝতে পারছো? ধমনীও না, শিরাও না, হ্যাঁ? টেন্ডনের নাম, ঠিক আছে? ধমনী কোথায় বলি আমরা? এই যে পালস দেখি না, এখানে অনুভব করি না? এটা কি পালস? রেডিয়াল পালস নাকি? হাতের এখানে কি রেডিয়াল পালস? এই যে পালসের উপরে যে জোরে জোরে শব্দ আছে, তাই না? এটা এই ধমনীর মধ্যেই রক্তের চাপ, ঠিক আছে? রক্তের চাপ থাকে। ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না, কোনো ভাল্ব থাকে না, ঠিক আছে? কিন্তু শিরার মধ্যে ভাল্ব বা কপাটিকা থাকে, ঠিক আছে? ধমনী কেটে গেলে কি হয়? রক্ত ফিনকি দিয়ে রক্ত বেরোয়, কারণ কি রক্তের গতি থাকে তো অনেক বেশি। হার্ট থেকে সরাসরি রক্ত আসতেছে না অনেক গতিতে, ঠিক আছে? হার্টের কয়টা ফেজ? দুইটা ফেজ, একটা হচ্ছে ডায়াস্টোলিক ফেজ, একটা হচ্ছে সিস্টোলিক। হার্ট পাম্প করলো, রক্ত জোরে বেরিয়ে আসলো অনেক জোরে, এটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, তাই না? রক্তের সিস্টোলিক প্রেশার তো ব্লাড প্রেশারে। আর হার্ট প্রসারণ হলো, সারা শরীর থেকে রক্ত ওর মধ্যে ঢুকতেছে, এটা হচ্ছে হার্টের ডায়াস্টোলিক ফেজ, তাই না? প্রসারণ ফেজ, ঠিক আছে? সংকোচন আর প্রসারণ। সেই জন্য জোরে চাপ দিচ্ছে, একদম ধমনির গায়ে দিয়ে চলে আসছে, সেই জন্য ধমনি কেটে গেলে রক্ত একদম ফিনকি দিয়ে বেরোবে, ঠিক আছে? আর শিরা কেটে গেলে, যেহেতু শিরার মধ্যে কপাটিকা থাকে, সেজন্য শিরা কেটে গেলে রক্ত টপ টপ করে পড়বে, তাই না? গড়িয়ে গড়িয়ে পড়বে। আপনার এইখানকার একটা ধমনিও যদি হঠাৎ করে কেটে যায়, একদম রক্ত ওখান থেকে বেরোতে থাকবে যদি আপনি চেপে না ধরেন, ঠিক আছে? ফিনকি দিয়ে বেরোতে থাকবে। কিন্তু এখানকার একটা যদি ছোট শিরা কেটে যায়, রক্ত ওখান থেকে পড়বে, রক্ত বাধা, যদি আপনি বাধা না দেন পড়তে থাকবে, কিন্তু এরকম ফিনকি দিয়ে পড়বে না, ঠিক আছে? ধমনী একটু সাধারণত শরীরের ভিতরের দিকে থাকে, একটু ডিপে থাকে, আর শিরা আছে একটু বাইরে দিয়ে থাকে। হ্যাঁ, আপনি যদি রক্ত বন্ধ না করেন তো মারা যাবে না? বড় শিরা কেটে গেলে মারা যাবে না? বড় বড় শিরা আছে তো শরীরে, সব তো ছোট শিরা না। হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণে মারা যাবে না কেন? তবে রক কেটে দিলে মারা যাওয়ার কোনো সম্ভাবনা বেশি নেই, ঠিক আছে? হয়তো সেই পাটা অচল হয়ে যেতে পারে সারা জীবনের জন্য, একদম পুরোপুরি মৃত্যুবরণ না হতে পারে, ঠিক আছে? যদি সেই রগের সাথে সাথে আপনার শিরা বা ধমনী কাটা না পড়ে, ঠিক আছে? বেশি ব্লিডিং হওয়ার কথা না, ঠিক আছে? কিন্তু ওর সাথে ওর গায়ে দিয়ে তো কৈশিক জালিকা আছে, ঠিক আছে? শিরা ধমনী আছে, ঠিক আছে? কিন্তু আপনার ইসেরও খুব ইম্পর্টেন্ট, ড্রাগেরও খুব ইম্পর্টেন্ট, মানে টেন্ডন রিপেয়ার যদি এক কাটা পড়লো কোনো অ্যাক্সিডেন্টালি, বা কেউ মারামারি করে কাটলো, ঠিক আছে? 13,000 লোক আছে নাকি এখানে? হ্যাঁ, কয়জন? হ্যাঁ, 13,000 লোক তো মারামারি করে শুধু, তাই না? মানে কিছু মনে করেন না। স্যার সত্য যেটা মনে করে একটু কিছু। না, আমরা ওই মেডিকেলে যখন ইন্টার্নি করছি জি। তখন ওই যে মারামারি রুগী যত পাইতাম তার 90% 13,000 ফকিরহাট গোপালগঞ্জ এই দিকে, ঠিক আছে? আর বাকি সব মিলে কিছু পাইতাম, ঠিক আছে? না হয় যেটা সেটা বাস্তবতা বলছে, মাইন্ড করার মতো কিছু বলতে চাচ্ছি না, ঠিক আছে?
তো এখন আমি বলছি যে মারামারি করলে বা আপনার অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে, কারোর রক কেটে যেতে পারে না টেন্ডন করে, টেন্ডন যদি খুব দ্রুত রিপেয়ার না করা হয়, রিপেয়ার করা যায়, ঠিক আছে, যদি রিপেয়ার ভালো প্লাস মানে যারা আপনার এই টেন্ডনের উপর যারা পড়ালেখা হয়েছে অত ভালো অর্থোপেডিক্সের ডাক্তার, তারা যদি ভালো তাড়াতাড়ি রিপেয়ার না করে ভালো করে, তাহলে ওই অচল হয়ে যেতে পারে। আপনার এই টেন্ডন কেটে গেলে এই আঙুলটা কি কাজ করবে? নাড়াতে পারবেন না। এরকম অবস্থা। তা ধমনী শিরা না, আমরা ওই অনেক ব্যাচে তেরোখাদের লোকজন পাইতো, অনেক আমাদের আগে অনেক স্টুডেন্ট ছিল না তেরোখাদা, আমরা এখন কি বলছিলাম, ধমনী শিরা আর কৈশিক জালিকা। কৈশিক জালিকা এটা এখন এতটুকু জানেন, ধমনী কোন ধরনের রক্ত বহন করে? অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, তাই না? কালকে যে অক্সিজেন যুক্ত আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়ে অনেক কথাবার্তা হলো না, এই ধমনী আছে ও অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, আর শিরা কিসে রক্ত বহন করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। মানে সেখানে মানে সব কার্বন ডাইঅক্সাইড না, সেখানেও অক্সিজেন আছে, তবে অক্সিজেন এর ধমনীর রক্তের তুলনায় ওখানে কম, আর ধমনীর রক্তের তুলনায় কার্বন ডাইঅক্সাইড এখানে বেশি, ঠিক আছে? মানে কোষে যে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল কালকে পড়লাম যেটা, তাই না, সেই সেই কার্বন ডাইঅক্সাইডটা শিরায় যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা একটু এবার হৃৎপিণ্ড পড়ি, তাহলে আমাদের একটা ক্লিয়ার হবে। এক্সেপ্ট আছে কিন্তু, একটা ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, আর একটা একটা শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, সেটা আমরা পড়বো এখন একটু পরে। এই তোমার কালার কলম না হলে কি পড়াবো? এই এই ধমনী শিরা বোঝাতে গেলে কালার কলম লাগবে না? অক্সিজেন যুক্ত রক্ত মানে আমরা লাল কলম দিয়ে বোঝাই, তাই না? আর মানে শিরাগুলো ধমনীগুলো আঁকি লাল কলম দিয়ে, আর শিরাগুলো আঁকি তোমার হচ্ছে নীল কালার দিয়ে। তা তুমি তো কলমই রাখো নি। আমার আঁকতে ভালো লাগে, যদিও আমি ভালো আঁকতে পারি না, মেডিকেল সায়েন্সের আঁকাগুলো মোটামুটি পারি, ঠিক আছে? এটা কি আঁকালাম? একটা হার্ট, তাই না? ভালো হোক মন্দ হোক এই হার্ট, ঠিক আছে? হার্টের মাঝখান দিয়ে মাঝখান বরাবর একটা দেওয়াল তুলে দিলাম, তাই না? এবার এটাকে চারটা প্রকোষ্ঠে ভাগ করলাম, ঠিক আছে? এটা হচ্ছে লেফট এট্রিয়াম, তাই না? এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। এই বোঝেন তো এই কথাগুলো, শব্দগুলোর সাথে পরিচয় আছে তো? সবার আছে তো? সবার যদি থাকে আর নতুন করে তাহলে আমার লেখা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, লেফট এট্রিয়াম, এলতে লেফট, এটা তো বুঝবেন, আর এট্রিয়াম, আর এটা রাইট এট্রিয়াম, ঠিক আছে? আর লেফট ভেন্ট্রিকেল, তাহলে এটা রাইট ভেন্ট্রিকেল, ঠিক আছে? এটা লেফট, এল মানে লেফট, ঠিক আছে? লেফট মানে বাম, তাই তো? মানে হার্টের আমরা এই দিক থেকে দেখতেছি ডাইন এই পাশে, কিন্তু যার হার্ট তার তো এই পাশে বাম, ঠিক আছে? হার্টটা তো থাকে আমাদের দুই ফুসফুসের মাঝখানে, বুকের মধ্যে তিনটা অর্গান। পেট আর বুককে আলাদা করছে কি দিয়ে? ডায়াফ্রাম দিয়ে, একটা পর্দা পাতলা একটা পর্দার মতো একটা অঙ্গাণু, ডায়াফ্রাম একটা অঙ্গাণু আমাদের, ঠিক আছে? পেট এবং বুককে আলাদা করছে ডায়াফ্রাম দিয়ে। সেই বুকের মধ্যে হচ্ছে, বুকের মধ্যে মানে বুকের এই যে খাঁচার মধ্যে, তাই না, তিনটা অর্গান আছে। একটা হচ্ছে হার্ট, আর দুইটা হচ্ছে ফুসফুস। একটা হার্ট আর দুইটা ফুসফুস, এই তিনটা জিনিস মেন, এই তিনটা জিনিস। আর অনেক কিছু নামছে ওই সোজা, যেমন ট্রাকিয়া শ্বাসনালী নামছে, ইসোফেগাস খাদ্যনালী নামছে, ঠিক আছে? আরও অনেক কিছু আছে, থোরাসিক ডাক্ট একটা আছে, রক্তনালী ঠালি আছে। এখন হার্টের চারটে প্রকোষ্ঠ, একটা হচ্ছে লেফট এট্রিয়াম, একটা হচ্ছে রাইট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল রাইট ভেন্ট্রিকেল, অর্থাৎ দুইটা ভেন্ট্রিকেল দুইটা এট্রিয়াম, ঠিক আছে? এট্রিয়াম হচ্ছে উপরের দিকে থাকে, ভেন্ট্রিকেল নিচের দিকে থাকে, তাই তো?
এখন এট্রিয়ামের বাংলা অর্থ হচ্ছে অলিন্দ, বাম অলিন্দ আর বাম নিলয়। এটা ভেন্ট্রিকেলের বাংলা অর্থ নিলয়। তাহলে এটা ডান অলিন্দ, ডান নিলয়। ঠিক আছে, এই 4 ভাগে ভাগ। এই ডান বাম অলিন্দ এবং বাম নিলয় বা এট্রিয়াম এবং ভেন্ট্রিকেলের মাঝখানে একটা দেখেন, আমি একটা পর্দার মতো একটা জিনিস আঁকাইছি, পাতার মতো, তাই না? এই পাতার মতো এই জিনিসটার নাম কি? এটা কপাটিকা। এটার নাম কি? কপাটিকা। বাংলা নাম কপাটিকা, আর ইংরেজি নাম ভালভ। ইংরেজি নাম কি? ভালভ। এটা দেখেন 2টা পাতা, মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি না, উপরে একটা পাতা, নিচে একটা পাতা। আর এটা দেখেন 3টা পাতা, 1টা 2টা 3টা পাতা। ঠিক আছে, এটা 2টা পাতা, তাই এর নাম বাইকাসপিড ভালভ। কি বলা হয়? বাইকাসপিড ভালভ। আর এটা 3টা পাতা, তাই এটার নাম কি? ট্রাইকাসপিড ভালভ। তাহলে এটার নাম কি? বাইকাসপিড ভালভ। কাস মানে পাতা, হ্যাঁ, আর এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড ভালভ। ভালভ, হার্টের ভালভের সমস্যার নাম শুনছেন না? এরকম হার্টে অনেকগুলো ভালভ আছে। এখন এই ভালভগুলো বা কপাটিগুলো কেমন, এদের কাজ কেমন? মাছ ধরছেন কেউ? আগের দিনে, এখনো পাওয়া যায় মনে হয় গ্রামের দিকে, জারো বলে কোনো কোনো এলাকায়, আটন বলে, কি বলে ওইগুলোরে, যে ওর মধ্যে শামুক দিয়ে রাখবে, মাছ ঢুকবে নদীর মধ্যে, বা ওই যে ওই ধান ক্ষেতের মধ্যে রেখে দেওয়া হয়, কি বলে ওগুলো, কি বলে? জারো বলে? কি বলে? চারো? এক এক এলাকায় এক এক নাম না? এই চেনেন না কেউ? হ্যাঁ, মূল কথা আমি বলতে চাচ্ছি, এরকম বাঁশের কঞ্চি দিয়ে তৈরি একটা জিনিস, বাঁশের একটা খাঁচা মতো, তার মধ্যে শামুক টামুক দিয়ে রাখে, কি বলে, যাই যে এলাকায় যে ভাষায় বলুক, তার মধ্যে তো খাবার দিয়ে রাখছে, শামুক বা জিনিসপত্র দিয়ে রাখছে। এখন ওর মধ্যে ওই খাওয়ার জন্য কই মাছ বা ট্যাংরা মাছ ঢুকে গেল, তাই না? ঢুকে খাবার খেয়ে তো বেরিয়ে আসতে পারে, বেরিয়ে আসতে পারে না? কিন্তু ওটা এমনভাবে তৈরি করা, তোমার এখান থেকে ঢোকা যাবে কিন্তু বেরোনোর সময় আর বেরোতে পারবে না। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, সেরকম এই এই কাজগুলোর কাজ এরকম, এইখান থেকে রক্ত এইখান থেকে নিচের দিকে আসবে, কিন্তু এইখান থেকে আর উপরের দিকে যেতে পারবে না। বুঝতে পারছেন আমার কথা? লাল কালি নেই তোমার, নীল কালি নেই, এখানে আসতে। আবার এখান থেকে রাইট অলিন্ডার থেকে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে আসতে পারবে, কিন্তু এইখান থেকে আবার যখন হার্ট পাম্প করবে উপর দিকে যেতে পারবে না, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন তো আমার? হ্যাঁ, মানে একমুখী, দ্বিমুখী যেতে পারবে না। রক্ত এখান থেকে আসলো, পাম্প করে এখানে আসলো, আবার পাম্প করলাম উপরে চলে যাব, তা হবে না। এখান থেকে তাহলে যে ভালভে যাবে, যে ভালভগুলি, সেই ভালভের সমস্যা আছে নিশ্চয়ই। বুঝতে পারছেন? ভালভের সমস্যা হয়ে গেছে, হার্টের সমস্যা, সেই সমস্ত ভালভে। তাহলে একমুখী এখান থেকে এসে এখানে আসতে পারবে, এখান থেকে এখানে আসতে পারবে, কিন্তু উপরের দিকে যেতে পারবে না। ঠিক আছে, এখন রাইট ভেন্ট্রিকেল থেকে, ঠিক আছে, একটা বড় একটা এরকম বড় একটা ধমনী উঠেছে, ঠিক আছে, এরকম বড় রাইট ভেন্ট্রিকেল থেকে, ঠিক আছে, বড় একটা ধমনী উঠছে, এর নাম হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এর নাম কি? পালমোনারি ট্রাঙ্ক। অর্থাৎ এখান থেকে রক্ত এখানে যায়, ঠিক আছে, ঢোকে। এর মুখে একটা ভালভ আছে, তাকে বলে সেমিনুলার ভালভ। কি আছে এর মুখে? একটা ভালভ আছে, সেমি লুনার ভালভ। অর্থাৎ রক্ত এখান থেকে এই পালমোনারি ট্যাঙ্কে যায়, ঠিক আছে। যে এই পালমোনারি ট্যাঙ্কটা এখানে যে আবার 2 ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে, বাম দিকে একটা গেছে, ডান দিকে একটা গেছে। বুঝতে পারছেন যে কোথায় গেছে? এই পাশে একটা ফুসফুস আছে, এই ফুসফুস, আর এই পাশে একটা ফুসফুস আছে, এই ফুসফুস ওপেন করছে। বোঝা গেল কথা? আমি বোঝার সমস্যা, ফুসফুসি তো এরকম এক মাথায় যে ওপেন করিনি, একদম মাঝ বরাবর ওপেন করছে। বুঝতে পারছেন কথাটা? ফুসফুসটার একদম মাঝ বরাবর ওপেন করছে, ঠিক আছে। তাহলে এখান থেকে রক্তটা এখানে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন, আমাদের শরীরে যদি আমরা নিচের দিকে
একটা এই পায়ের একটা কোষ আঁকালাম, ঠিক আছে? কোষ আঁকালাম না, একটা কোষ। তো এই কোষের মধ্যে ওই যে কালকে বলতেছিলাম শ্বসন প্রক্রিয়া আছে, ভাত আলু রুটি খাইছিলেন, কি হয়েছিল তার থেকে? গ্লুকোজ হয়েছিল, C6H12O6 হলো। ভালো করে মনোযোগ দেন, নাই বুঝবে তো, কিছু লেখার দরকার নেই, যদি মাথার মধ্যে দুটো চারটে কথা থাকে তাহলে কাজ হবে। এটাকে অক্সিজেন দ্বারা জারণ প্রক্রিয়া হলো, তাই না? তৈরি করে কি কি হলো? কার্বন ডাইঅক্সাইড, পানি আর এটিপি তৈরি হলো, তাই না? শক্তি তৈরি হলো। পানিটা তো চলে গেল, এটিপি শক্তি কাজে লাগলো, আর কার্বন ডাইঅক্সাইডটা তো বের করে দিতে হবে। তাহলে এই কোষের গায়ে কৈশিক জালিকা আছে না? তাহলে সেই কৈশিক জালিকায় এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা ওই কৈশিক জালিকার মধ্যে চলে গেল, ঠিক আছে? চলে যেয়ে এই রক্তের সাথে মিশলো, তাই তো? এই রক্তটা তখন কি হলো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হলো। হয়ে এটা তখন কি হলো? শিরাতে উঠলো। কৈশিক জালিকা শেষ হয়েছে, কৈশিক জালিকা থেকে কিসে শুরু হয়েছে? শিরা। শিরা। তাহলে পায়ের ওখান থেকে বা আমার হাতের এখান থেকে, একটা পায়ের ওখান থেকে কি একটা ছোট শিরায় ঢুকছে, ওই ছোট শিরার থেকে আর একটু বড় শিরায়, বড় শিরার থেকে আর একটু পেটের দিকে আরও বড় শিরা আসছে, ঠিক আছে? এইভাবে বড় শিরায় এভাবে চলে আসছে উপরের দিকে, হার্ট পর্যন্ত চলে আসছে। আবার হাত বা মাথার দিকে যেসব কোষ আসে সেসব জায়গায়ও এরকম জারণ প্রক্রিয়ায় ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়েছে, হওয়ার পরে তারা ছোট শিরাতে বড় শিরা আসছে, ঠিক আছে? তাহলে সমস্ত শিরাগুলো যেখানে যে শিরায় শেষ হয়, দুইটা শিরায় যে শেষ হয়, কয়টা শিরায়? দুইটা শিরায় যে শেষ হয়, সেই দুইটা শিরার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা। বুঝতে পারছেন আমার কথা? সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা। সুপিরিয়র মানে ঊর্ধ্ব, তাই না? ঊর্ধ্ব। আর ভেনা কেভা মানে মহাশিরা। ভেইন থেকে ভেনা কেভা, কথাটা বুঝতে পারছেন তো? যখন একটা ভেইন অনেক এরকম বড় আকার ধারণ করছে তখন তার নাম হয়ে গেছে ভেনা কেভা, সেটাকে বলা হয় মহাশিরা। আর ইনফিরিয়র ভেনা কেভা মানে নিম্ন মহাশিরা। কি বলছে? নিম্ন মহাশিরা। বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের পায়ের দিক থেকে যতগুলো ভেইনের এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে নিয়ে আসছে সবাই শেষ হয়েছে কোথায়? ইনফিরিয়র ভেনা কেভায়। আর আমাদের মাথা এবং হাতের দিক থেকে যে সমস্ত কোষে কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল সেই সমস্ত শিরাগুলো বহন করে শেষে যে জায়গায় আনলো সেই শিরাটার নাম কি? সুপিরিয়র ভেনা কেভা। উপরের দিকটা সুপিরিয়র আর নিচের দিকটা হচ্ছে ইনফিরিয়র। এই দুই বড় বড় কোথায় ওপেন হলো? এই হার্টের রাইট এট্রিয়াম। কোথায় ওপেন হলো? এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, মনে করেন, মানে ওপেন হয় এই পিছন দিক দিয়ে, ঠিক আছে? আমি বোঝানোর জন্য এখানে লিখছি। বুঝতে পারছেন তো কথাটা? এরা কি যুক্ত রক্ত নিয়ে আসলো তাহলে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। CO2 মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, বুঝলাম, তাই না? তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, এটা সুপিরিয়র। কোথায় ওপেন করলো সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা? রাইট এট্রিয়ামে। বোঝা যাচ্ছে আমার কথা? এ কি খুব কঠিন হয়ে যাচ্ছে? আবার দেখেন, সমস্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল কিভাবে? গ্লুকোজ জারণ প্রক্রিয়া। গ্লুকোজকে কে ভাঙছিল? অক্সিজেন। ভেঙে জারণ প্রক্রিয়া কি ভাঙার দরকার কি? ওই যে বলছিলাম শক্তি দরকার তো, তাই না? এটিপি দরকার। কিন্তু সেখানে সেই জিনিস তৈরি করতে যে ওই যে আমাদের হিন্দু ধর্মে একটা কাহিনী আছে, সমুদ্র মন্থন। কেন মন্থন করছিল? যে ভালো ভালো জিনিস পাওয়া যাবে, অমৃত পাওয়া যাবে, যা খেলে মানুষ অমর হয়ে যাবে, তাই তো? দেবতারাও অমর হয়ে যাবে, এরকম একটা কথা। কিন্তু সেখানে সেই অমৃত পাওয়ার আগে গরল উঠছিল। কি উঠছিল? গরল, অর্থাৎ বিষ উঠছিল। সেই বিষ পান করার জন্য ওর মহাদেবকে আনা হয়েছিল। বুঝতে পারছেন কথাটা? তাই এখানে আমার এটিপি শক্তি দরকার, সেই শক্তি তৈরি করতে যে আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। বুঝতে পারছেন? এই কার্বন ডাইঅক্সাইডটাকে তো শরীর থেকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে সে হচ্ছে কৈশিক জালিকায় গেল, সেখান থেকে শিরায় ঢুকলো সেই রক্ত। সেই শিরার থেকে কি হলো? সমস্ত শিরা নিচের দিকে এসে ওপেন হলো কোথায়? নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কেভা। আর উপরের দিক হাত এবং মাথার দিক দিয়ে এসে প্রত্যেকটা কোষ আছে না, প্রত্যেকটা কোষে এই কাজ হচ্ছে। এসে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ তো আমাদের শরীরে, তাই না? তা প্রত্যেকটা কোষে হচ্ছে এই উপরের দিক দিয়ে এসে সেই রক্তটা কোথায় জমা হলো? সুপিরিয়র ভেনা কেভা। সেই দুইটা যে ওপেন করলো কোথায়? রাইট এট্রিয়াম। বুঝতে পারছেন? আবার হার্টের কিছু কোষ আছে না, হার্টের নিজস্ব কিছু কোষ আছে, তো সেখানেও তো কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে না? সেটাও ওপেন হচ্ছে এই রাইট এট্রিয়ামে। বুঝতে পারছেন? হার্টের ভিতর দিয়ে ওর ওপেন হওয়ার পথ আছে, ঠিক আছে?
হ্যাঁ, ওখান থেকে সেই ভেনগুলো ওপেন হওয়ার রাস্তা আছে। এ তো আমি ছোট করে সংক্ষিপ্ত করে একটা হার্টের স্ট্রাকচার দেখাচ্ছি, এ তো অনেক একটা। এটা দিয়ে আপনি চিন্তা করেন আসলে আমাদের বডি কি, মানে না জানতে পারলে আমিও জানতাম না, আপনারাও জানতেন না বডিতে কি প্রক্রিয়া চলছে, আপনি আমি জানি না। প্রতিটা মুহূর্তে এই প্রক্রিয়াগুলো চলছে। আপনি আমি ঘুমায় আছি, আপনি আমি বসে আছি, গল্প করছি, কিন্তু বডির প্রক্রিয়া কিন্তু বন্ধ নেই। অর্থাৎ যদি হার্ট বলে তুমি যেমন বিশ্রাম নিচ্ছ, আমি একটু বিশ্রাম নিই 10 মিনিট, আপনি বাঁচবেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি বাঁচবেন 10 মিনিট বিশ্রাম নিয়ে নিলে? কিডনি বললো যে আমি 2 ঘন্টা শাসন করবো না, একটু বসে থাকি, বাঁচবেন আপনি? বাঁচবেন না। একটা মানুষের কিডনি প্রতি মিনিটে কতটা করে রক্ত শাসন করে জানেন আপনারা? 125 ml প্রতি মিনিটে, তাই না? অর্থাৎ একদিনে কতটা? 125 লিটার। তো 125 লিটার যদি শাসন করে, তাহলে তো আপনি একদিনে 125 লিটার প্রস্রাব করবেন, তাই না? রক্ত আছে তো 5 লিটার, 1 ml মানে শাসন হচ্ছে 125 লিটার রক্ত, কিন্তু 123.5 লিটার আবার রিঅবজারপশন হয়ে যাচ্ছে কিডনির ডাক দিয়ে। কত ইম্পর্টেন্ট সৃষ্টিকর্তা করে রাখছে দেখেন। 125 লিটার শাসন হচ্ছে রক্ত, মানে রক্ত আছে তো 5 লিটার, তাহলে 125 লিটার শাসন হচ্ছে কিনা? এই 5 লিটার রক্তই আপনার কিডনিতে ঘুরতেছে, হার্টে ঘুরতেছে, ফুসফুসে ঘুরতেছে, প্রতিনিয়ত ঘুরতেই আছে। বুঝতে পারছেন? 125 লিটার শাসন হচ্ছে, ওর মধ্যে 123.5 লিটার আবার রিঅবজারপশন হয়ে যাচ্ছে, আর 1.5 লিটার আপনার প্রস্রাব আছে। আর যদি 125 লিটারই যদি প্রস্রাব হয়ে বেড়ে যেত, তাহলে সারাদিন আপনার মতো বাথরুমে বসে থাকতে হতো, তাই না? টয়লেটে বসে থাকতে হতো নাকি? ঠিক না? তাহলে সৃষ্টি করছে আমাদের, অথচ আমরা এত সুন্দর প্রক্রিয়ার জন্য তাকে ধন্যবাদ দিই না, তাই না? দিন শেষে একবার ধন্যবাদ তো দিই না। তাহলে কি বললাম, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত কোথায় ওপেন করছে? রাইট এট্রিয়ামে, তাই না? রাইট এট্রিয়ামে ওপেন করলে রাইট এট্রিয়াম থেকে সেই কার্বন ডাইঅক্সাইড হার্ট যখন প্রসারণ হচ্ছে, তাই না, ডায়াস্টল অবস্থায় ঢুকলো হার্টের মধ্যে, তাই না? এবার এখান থেকে ও যখন পাম্প করছে তখনও যাচ্ছে না, এই ঢোকার এ যখন ভরে গেল তখন হচ্ছে কি হলো, এই কপাটিকা খুলে যাবে একটা প্রেসারে, ঠিক আছে? খুলে যাওয়ার পরে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় আসলো? রাইট ভেন্ট্রিকেলে আসলো। কোথায় আসলো? রাইট ভেন্ট্রিকেল। এবার রাইট ভেন্ট্রিকেলে যখন আসলো তখন হার্ট কি করলো? চাপ দিল, সংকোচন হলো। তখন এখান থেকে রক্তটা কোথায় যাবে? এই পালমোনারি ট্রাঙ্ক, এর নাম কি বললাম? পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক অর্থাৎ এর বাংলা নাম কি? ফুসফুসীয় ধমনী। দেখেন, এই একটাই ধমনী, এক্সেপ্ট সে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে নিয়ে যাচ্ছে। একটু আগে ধমনীর সংজ্ঞা কি বলছিলাম? সমস্ত ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, এক্সেপ্ট একটা ধমনী, সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, ঠিক আছে? সে হচ্ছে হার্ট থেকে রক্ত নিয়ে যাচ্ছে, কিন্তু সে ফুসফুসে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই রক্তটা কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। বুঝতে পারছেন? এর নাম কিন্তু শিরা না, এর নাম কিন্তু ধমনী, ফুসফুসীয় ধমনী, ঠিক আছে? আর ইংরেজি নাম পালমোনারি ট্রাঙ্ক, খুব বড় একটা ট্রাঙ্ক, ঠিক আছে? 2 ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিল। বুঝেছেন তো কথা? এইবার কি হচ্ছে, এই ফুসফুসে এবার গঠন পড়ছিলাম আমরা কালকে, আমরা শ্বাস নিচ্ছি, তাই না? কোথায় যাচ্ছে? ট্রাকিয়া, শ্বাসনালীতে যাচ্ছে। সেখান থেকে শ্বাসনালী 2 ভাগে ভাগ হয়েছে, তাই না? এই 2 ভাগে ভাগ হয়েছে, শ্বাসনালীগুলো তো এরকম দেখতে, তাই না? 2 ভাগে ভাগ হলো, 2 ভাগে ভাগ হয়ে কি হয়েছিল? প্রিন্সিপাল ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসগুলো ফুসফুসে ঢুকলো, তাই না? ফুসফুসে ঢুকে আবার ভাগ হলো, এরকম ছোট ছোট ভাগ হলো। ছোট ছোট ভাগ হতে হতে শেষের দিকে যে একটা বায়ুকুঠুরির মতো হলো, এই বায়ুকুঠুরিটাকে কি বলা হচ্ছে? অ্যালভিউলাই। কি বলা হচ্ছে? অ্যালভিউলাস। আর যদি আপনি প্লুরাল নাম্বারে বলেন তাকে, তার নাম কি বলে? অ্যালভিউলাই, ঠিক আছে? একটা অ্যালভিউলাস মানে অ্যালভিউলাস, আর যদি অনেকগুলো অ্যালভিউলাস একসাথে উচ্চারণ করি তাকে বলে অ্যালভিউলাই, ঠিক আছে? এখন এই বায়ুকুঠুরির চারিপাশে একদম চারিপাশে এরকম চারিপাশে ওকে জড়াই আছে টাপ ক্যাপিলারি। একদম অ্যালভিউলাইগুলো কি দিয়ে তৈরি? ওর ভিতরে একটু বায়ু ঢুকছে, আর মানে তার রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ হিসেবে বায়ু হচ্ছে, আর ওর চারিপাশে গায়ে জড়ানো থাকে কি? ক্যাপিলারি। কোথাও চিত্র আছে? অ্যালভিউলার চিত্র আছে কোথাও? আপনারা নেটে সার্চ দিয়ে দেখে নেবেন কেমন দেখতে আসলে, ঠিক আছে? দেখবেন ওর গায়ে টাপ ক্যাপিলারি পেঁচানো। ক্যাপিলারি মানে কি? কৈশিক জালিকা। তাহলে এখান থেকে ব্রঙ্কাস যেমন ফুসফুসের মধ্যে ঢুকছে, ঠিক একই সাথে আরেকটা কি ঢুকলো? ওই যে পালমোনারি ট্রাঙ্ক ঢুকলো, ঠিক
ঠিক আছে? এই পালমোনারি ট্রাঙ্ক মানে এটা আর্টারি, এটা যেখানে যে শেষ হলো সেখানে কি শুরু হয়েছে? কৈশিক জালিকা শুরু হয়েছে, তাই না? আবার ওখান থেকে কি উৎপত্তি হয়েছে? ফুসফুসীয় শিরা উৎপত্তি হয়েছে কৈশিক জালিকা থেকে। বুঝতে পারছেন? এখন আমি ওই অ্যালভিউলারিসটাকে একটু ভালো করে বোঝানোর জন্য এরকম করে আঁকালাম, ঠিক আছে? তাহলে এর মধ্যে কি আছে? বাতাস আছে না, এয়ার আছে। কোথার থেকে আসলো এয়ারটা? আমি এই পরিবেশ থেকে শ্বাস নিচ্ছি না, সেই বাতাসটা এই ব্রঙ্কাসের মাধ্যমে ট্রাকিয়া ব্রঙ্কাস হয়ে এখানে বাতাস আসছে না অ্যালভিউলাসের মধ্যে। সেই বাতাসে কি বেশি আছে? অক্সিজেন বেশি আছে না? আর এইখানে যে ক্যাপিলারি আছে, এটা ক্যাপিলারি ছোট্ট পাত, আণুবীক্ষণিক ক্যাপিলারিকে আমি বড় করে দেখালাম। তাহলে এই ক্যাপিলারির মধ্যে একটু আগে কি আনলো? কি আনলো? এই পালমোনারি ট্যাঙ্ক বা ফুসফুসি ধমনী কি আনছে? কার্বন ডাইঅক্সাইড আনছে, তাই না? তাহলে এই ক্যাপিলারির মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, আর এই অ্যালভিউলার বাইকোটের মধ্যে অক্সিজেন বেশি আছে। তাহলে আমরা ব্যাপনের সংজ্ঞা পড়েছি কি? কোনো জিনিসের বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে সে ব্যাপিত হবে, ছড়াই পড়বে, তাই না? তাহলে এখানে অক্সিজেন আছে, এখানে যাবে, আর এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে যাবে, তাই না? তাহলে এই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বা অ্যালভিউলাইতে আসলো, এসে আবার এই পথ অবলম্বন করে আমাদের নাক, সুন্দর একটা নাক আছে বা মুখ আছে, মুখ দিয়ে আমরা বের করে দিলাম কার্বন ডাইঅক্সাইডটা। বুঝতে পারছেন কথাটা? আর এই অক্সিজেনটা এখানে ঢুকলো, ঢোকার পরে সে কোথায়? সে কিন্তু আর এই ফুসফুসীয় ধমনী দিয়ে ঢুকবে না, সে এবার ফুসফুসের শিরা দিয়ে ঢুকবে। কোথা দিয়ে ঢুকবে? এখান থেকে ফুসফুসের শিরা, 4টা ফুসফুসের শিরা, এই ফুসফুস থেকে 2টা আর এই ফুসফুস থেকে 2টা, এই 4টে এসে ওপেন হবে কোথায়? এই 4টে এসে ওপেন হবে লেফট এট্রিয়ামে। বুঝতে পারছেন? কি আনবে এরা? অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসবে। কথা বোঝা গেছে? আমি কিন্তু যতটা পারতেছি আমার এনার্জি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এই যে ওই যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ হলো, ওই একটা শ্বসন প্রক্রিয়া চলছে, ঠিক আছে? এটাকে বলা হয় বহিঃশ্বসন এইখানে, ঠিক আছে? অ্যালভিউলাসে যে শ্বসন প্রক্রিয়াটা হলো এটাকে বহিঃশ্বসন বলা হলো, ঠিক আছে? চেঞ্জ হলো। আর এই কোষে যে শ্বসন প্রক্রিয়াটা বলা আছে এটাকে বলা হয় অন্তঃশ্বসন, ঠিক আছে? এইখান থেকে এই অক্সিজেনযুক্ত রক্তটা এই ক্যাপিলারির মধ্যে আসলো, অক্সিজেনটা, সেই অক্সিজেনটা কি আসলো? 4টা ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় ধমনী ছিল কয়টা? 2টা। আর ফুসফুসীয় শিরা কয়টা? 4টা। এই ফুসফুসীয় শিরার মাধ্যমে এই অক্সিজেনটা কোথায় আসলো? লেফট এট্রিয়ামে বা বাম অলিন্দে, ঠিক আছে? তাহলে এই ফুসফুসীয়, নাম বলছি শিরা, কিন্তু বহন করছে কি? অক্সিজেন। নাম বললাম কি? শিরা, বা আপনি যদি ইংরেজিতে বলেন তাহলে পালমোনারি ভেইন। ইংরেজি নাম কি? পালমোনারি ভেইন। আর কিন্তু বহন করতেছে অক্সিজেন। বুঝতে পারছেন? এক্সেপ্ট শরীরের মধ্যে এই 2টা জায়গায় এক্সেপ্ট, সব জায়গার ধমনী হচ্ছে অক্সিজেন বহন করে, শুধুমাত্র ফুসফুসীয় ধমনী, ঠিক আছে? আর সব জায়গায় শিরা কার্বন ডাইঅক্সাইড বহন করে, শুধু ফুসফুসীয় শিরা বাদে সে হচ্ছে অক্সিজেন বহন করে। নিয়ে কোথায় আনলো? বাম অল ইন্ডিয়া। এটা তো বাম অলিন্দু না, এটা হচ্ছে বাম নিলয়, লেফট ভেন্ট্রিকেল। এই তাহলে এইখান থেকে অক্সিজেনযুক্ত রক্তটা আসলো এই 4টা ফুসফুসীয় শিরার মাধ্যমে, তাই তো? হ্যাঁ, 4টা ওপেন হলো। এইবার এখান থেকে এখানে বাইকাসপেট কোপাটিকা আছে, এখান থেকে কোথায় আসলো? এখানে অক্সিজেনযুক্ত রক্তটা আসলো, ঠিক আছে? এখানে তো অনেক হিজিবিজি হয়ে গেছে বলে ওখানে আঁকালাম, এই জন্য কালারফুল কলম চাইছিলাম, ঠিক আছে? এইবার এখানে আসলো, এইখান থেকে একটা এরকম বড় একটা আর্টারি উঠছে। কোথার থেকে? বাম নিলয় থেকে, ঠিক আছে? দেখছেন এরকম এরকম উপরের দিকে উঠলো বড় একটা আর্টারি, ঠিক আছে? এটার নাম বলা হয় অ্যাওর্টা। আর্টারির বড়টাকে কি বলা হয়? এই মনোযোগ দেন, ওই দিকে তাকান না, আমার দিকে তাকান, এই বোর্ডের দিকে তাকান। আর্টারির বড় জিনিসকে কি বলা হয়? অ্যাওর্টা। অ্যাওর্টা মানে কি? ওখানে বলছিলাম মহাশিরা, আর এটা হচ্ছে মহাধমনী, ঠিক আছে? অ্যাওর্টা যেহেতু এ উপরের দিকে উঠতেছে তাই এটাকে বলা হয় অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আর এইখানে যে হার্টের এই গোড়ার দিকে যে বাঁক খায়, এরকম বাঁক খায়, তাই বলা হয় আর্টস অফ দ্য অ্যাওর্টা, ঠিক আছে? আর এখান থেকে এরকম নিচের দিকে নামে, তাই বলা হয় ডিসেন্ডিং অ্যাওর্টা। এর নাম কি তাহলে? অ্যাওর্টা। নাম হচ্ছে অ্যাওর্টা। এটা উপরের দিকে উঠছে বলে এর নাম অ্যাসেন্ডিং অ্যাওর্টা,
এটা বাঁক খাচ্ছে বলে আর্টস অফ দ্য আওটা, নিচের দিকে নামছে বলে ডিসেন্ডিং আওটা। নিচের দিকে সে থোরাসিক রিজিয়নে থাকলে থোরাসিক আওটা, তারপর নিচের দিকে অ্যাবডোমেনের মধ্যে গেলে ঢুকলে মানে পেটের মধ্যে ঢুকলে তাকে বলে অ্যাবডোমিনাল আওটা। তারপর সেই অ্যাবডোমেন ছাড়া এসে আরও নিচের দিকে যে এরকম ভাগ হওয়া শুরু হয়ে দুই পায়ের দিকে গেছে, বুঝতে পারছেন? একদম আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। আবার এই আর্টস অফ দ্য আওটার এখান থেকে ব্রাঞ্চ ভাগ হয়েছে, ব্রাঞ্চ উঠছে, যে এরা কি হাতের দিকে গেছে, এই হাতে গেছে, এই হাতে গেছে, মাথার উপরে উঠছে, ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি হিসেবে ব্রেনের মধ্যে ঢুকছে। অর্থাৎ এই অক্সিজেনটা এবারে এই আওয়াটার মধ্যে ঢুকলো, অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে সারা শরীরে প্রবাহিত করলো। সারা শরীরে মানে সমস্ত কোষে কোষে চলে গেল, কোষের গায়ে যে এসে আবার কোষের মধ্যে ঢুকছে, ক্যাপিলারির মধ্যে ঢুকছে, ঢুকে সে হচ্ছে আপনার কোষের মধ্যে যে এই অক্সিজেন যে আবার এই গ্লুকোজটাকে ভাঙা শুরু করলো। বুঝতে পারছেন কথাটা? অর্থাৎ দেখেন একটা একদম কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম ওতপ্রোতভাবে একজন আরেকজনের সাথে জড়িত, এবং একই সাথে আপনার খাদ্য হজমের সে গ্লুকোজও এখানে লাগছে। বুঝতে পারছেন? তাহলে এই সিস্টেম কিন্তু বুঝতে হলে আপনার এই দুইটা সিস্টেমে একভাবে বুঝতে হবে। এই যে এতক্ষণ ধরে হার্টের এই কোষ থেকে রক্ত নিয়ে গেলাম কোথায়? রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়াম থেকে রক্ত রাইট ভেন্ট্রিকেল, সেখান থেকে দুই ফুসফুসে, ফুসফুসে যে অক্সিজেনেশন চেঞ্জ হলো, তাই না? কার্বন ডাইঅক্সাইড বের করে দিলাম, অক্সিজেন, সেই অক্সিজেনযুক্ত রক্ত আবার কোথায় আসলো? লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল থেকে আবার অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে গেল। এই যে রক্তের প্রক্রিয়া ঘুরছে এটাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। বুঝতে পারছেন কথাটা? টিস্যু কয় প্রকার? 4 প্রকার। টিস্যু কাকে বলে? টিস্যু কাকে বলে? অর্থাৎ অনেকগুলো কোষ যখন একসাথে মিলিত হয়ে একই রকম কাজ সম্পাদন করে তখন তাকে টিস্যু বা কলা বলা হয়, তাই তো? কোষ কাকে বলে? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হিউম্যান বডি, তাই তো? বা জীবদের গঠন ও কাজের একককে বলা হয় কোষ, তাই তো? জীবদের, মানবদের বা জীবদের গঠন এবং কাজের একক কোষ। কেমন এই বিল্ডিংটার গঠন আর কাজ কি? এ ভাঙলে কি পাবেন? ইট, বালি, সিমেন্ট, রড এসব পাবেন না? তা আমাদের মানবদেহ ভাঙলে একটাই জিনিসই পাওয়া যাবে, সেটা হচ্ছে কোষ, তাই না? সেটা বিভিন্ন ধরনের কোষ হতে পারে, হাড়ের কোষ হতে পারে, রক্তের কোষ হতে পারে, মাংসের কোষ হতে পারে, তাই না? বিভিন্ন কোষ হতে পারে, তাই তো? এই এক এক রকম কোষ মানে অনেকগুলো, মানে 1 কোটি, 1 লাখ এরকম একই রকমের দেখতে, একই রকমের কাজ করছে, তারা যখন অনেকটা একসাথে মিলিত হয় তখন তাদেরকে টিস্যু বা কলা বলে, তাই না? তো এরকম সারা বডি অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে 4 ধরনের টিস্যু আছে। একটা হচ্ছে আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু, আর একটা কি বলছে? যোজক কলা বা কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে মাসকুলার টিস্যু বা পেশি কলা, আর একটা নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা, তাই না? এখন আপনার কানেকটিভ টিস্যু কাকে বলছে বা তাকে বলা হয় যোজক কলা। এটা আবার 2 ভাগে ভাগ, একটা আছে তরল আর একটা আছে কঠিন, তাই না? কঠিন যোজক কলা 2 প্রকার, একটা আছে বোনস আর একটা আছে কার্টিলেজ। কার্টিলেজ মানে অস্থি আর তরুণাস্থি। তরুণাস্থি কাকে বলে? মাংস খান না, এই যে হাড্ডির পাশে যে রাবারের মতো নরম থাকে এটাকে বলে তরুণাস্থি। আমাদের কানের এটা, এগুলো তরুণাস্থি। নাকের এই লতি, এগুলো কি? তরুণাস্থি। এই যে মেয়েরা নাক ফুটায়, কান ফুটায়, এগুলো সব তরুণাস্থি ফুটায়, হাড় ফুটায় না কিন্তু, ঠিক আছে? তরুণাস্থি। আর অস্থি তো এইগুলো গেল, তাই না? আর এই যে তরল যোজক কলা সেটা আবার 2 ভাগে, একটা হচ্ছে রক্ত আর একটা লসিকা, ব্লাড আর লিম্ফ, রক্ত আর লসিকা। বুঝতে পারছেন? যোজক কলা কথাটা বলছে বা কানেকটিভ টিস্যু, যা কানেকশন হয়ে আছে একজন আরেকজনের সাথে। এই বোনসটা দেখেন, যদি মনে হতো হাতের ওই হিউমেরাসটা থাকবে না, উপরে টুক থাকবে নিচে টুক থাকবে, হতো? একজন আরেকজনের সাথে দেখেন ওই 208টা হাড় সব জোড়া লাগানো আছে না? সেরকম আমাদের শরীরে তরল যোজক কলা মানে রক্ত দেখেন একদম প্রবাহমান, এমন হবে যে উপরের ধমনীর গায়ে রক্ত থাকবে আর নিচের ধমনীর গায়ে থাকবে, মাঝখানে ধমনীর রক্ত ছাড়া থাকবে, হবে? সব প্রবাহমান কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে কানেকটিভ টিস্যু। টিস্যু কিন্তু পড়াই দিলাম একটু, ঠিক আছে? মানে আমি ক্লাস অ্যানাটমি ক্লাস নিলে কোষ থেকে শুরু করি, টিস্যু পড়াই, তারপর আস্তে আস্তে এই দেখি পড়াই, ঠিক আছে? আপনাদের তো শেষে একটু হ্যাঁ এটা সুবিধা কি জানি না, সৃষ্টিকর্তা এইভাবেই তৈরি করছে, ঠিক আছে?
বাইকাসপিড মানে সেখানে 2টা পত্র যুক্ত আছে, ট্রাইকাসপিড মানে 3টা পত্র যুক্ত আছে। 2টার ওয়ে একই, উপর থেকে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে রক্ত যাবে, ঠিক আছে। এখন আলাদা কোনো বিশেষ সুবিধা আছে কিনা আমার জানা নেই, থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ। ব্রঙ্কাস আর ট্র্যাকিয়া তো কিছু না, দুইটাই একই জিনিসের মতো। এই এটা উপরের দিকে ট্র্যাকিয়া, তারপর নিচে যখন ভাগ হলো ওর নাম হলো ব্রঙ্কাস। 2 ভাগে ভাগ হয়ে সে যখন ফুসফুসে ঢুকলো তখন ওর নাম হলো ব্রঙ্কাস। ট্র্যাকিয়া সে পরিমাণে ছোট, মেজারমেন্টে ছোট, কিন্তু বৈশিষ্ট্য প্রায় একই রকম, ঠিক আছে। তো এই ট্র্যাকিয়া বা ব্রঙ্কাস এগুলো কি দিয়ে তৈরি? কার্টিলেজ দিয়ে তৈরি, ঠিক আছে, কার্টিলেজ দিয়ে তৈরি। তাহলে এই কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম 2 দিনেই কিন্তু অনেকটা পড়ে ফেলছি আমরা। এর মধ্যে আর কোনো প্রশ্ন আছে কিনা কারোর, কোনো জানতে ইচ্ছা করতেছে না যে এই জায়গায় অসুবিধা মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আমি আজকে আর এই সিস্টেমের বাইরে আর পড়াতে চাচ্ছি না, থাকলে মাথায় যা পড়ালাম সব বেরোয় চলে যাবে অন্য সিস্টেম পড়ালে, বুঝতে পারছেন? কারণ আমি বুঝি যে কতটুকু পড়ালে হবে। আমি 10টা চ্যাপ্টার একদিনে পড়াই গেলাম আমার মতো আমি, আর আপনার ক্যালিবারে আপনি একটাও নিতে পারলেন না, তো আমার এই পড়ে কী লাভ হলো? ফলাফল 0, ঠিক আছে। আর আমি যদি 10টা পড়াই, দুটো পড়াই আপনি যদি সেই একটা রাখতে পারেন তাহলে তো লাভ আছে, তাই না? সেই জন্য এই ক্লাসে এই জটিল জিনিস পড়ানোর পরে আর যাই পড়াবো না কেন এই জটিল জিনিস সাথে সাথে ভুলে যাবে। এই রাখো, তোমার মোবাইল টোবাইল রাখো। তবে